ইটস টাইম ফর ফ্রি হিট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দেই আমরা। প্রথম প্রশ্ন চলে যেতে চাই মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলছেন, এ যেন এক স্বপ্নের বাংলাদেশ ক্রিকেট টিম, তবে কি দ্বিতীয় মেয়াদেও কোচ চান্ডিকা হাথুরুসিংহেই সফল? অনেক গুঞ্জন আছে যে তার চাকরিটা তিনি হারাতে যাচ্ছেন। এখন যদি তাকে চাকরি থেকে সরানো হয়, সেটা কি আর একটু ডিফিকাল্ট কিনা বোর্ডের জন্য? তবে হারানো তো বটেই, আমার মনে হচ্ছে যে মানে একটা দল তবে 2-0 ব্যবধানে সিরিজ জিতে আসলো, মানে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, এরপর তার কোচকে চাকরি হারাতে হলো। তবে এখানে আমার সম্ভব আসলে সম্ভব তো বটে, বাংলাদেশে সম্ভব। তবে আমার হচ্ছে এখানে আমার দুটো পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে যে এর আগের যে মেয়াদে ছিল বাংলাদেশকে কিন্তু টেস্ট জয় শিখিয়েছে হাথুরুসিংহে। আপনার মানে বাংলাদেশের ইতিহাসে তো স্পিনারের কমতি ছিল না। কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আপনি ডেকে এনে 3 দিনে র্যাঙ্ক টার্নার উইকেট বানিয়ে 3 দিনে হারাবেন, এই প্ল্যানটা কিন্তু হাথুরুসিংহে। এর আগে কিন্তু কোনো কোচ এই প্ল্যান তো ইন্ডিয়া এখনো করছে, তাদের এখনো করছে। কিন্তু আমাদের স্পিনাররা যে সব সময় খুব খারাপ ছিল তাও তো না। সাকিবের আগেও খুব ভালো স্পিনাররা ছিল, বা মিরাজ তাইজুলের আগেও অনেক অনেক ভালো স্পিনার ছিল। কিন্তু বড় বড় দলকে যে এনে টেস্টে হারানো, ইংল্যান্ডকে হারানো, অস্ট্রেলিয়াকে হারানো, সব কিন্তু হাথুরুসিংহের আমলেই হচ্ছে। আর দ্বিতীয় মেয়াদে তিনি অন্তত পাকিস্তানকে 2-0, তার বিশ্বকাপ ব্যর্থতা ছিল, টানা 2 বিশ্বকাপের ব্যর্থতা ছিল, কিন্তু সেটা সব একেবারে যেন অন্তত পাকিস্তানের মাটিতে 2-0 টেস্টে হারানো অবশ্যই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য একটা, আর সেটা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদেই। পরের কোশ্চেন আবু মুসা, তিনি বলছেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল 2 টিম সিলেক্ট করা হয় কিভাবে, পয়েন্টস নাকি উইন পার্সেন্টেজ দিয়ে? আপনি যদি পয়েন্টস টেবিলটা দেখেন, বাংলাদেশ এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, ইংল্যান্ড খেলেছে 15টা ম্যাচ। আপনি যত বেশি ম্যাচ খেলবেন আপনার পয়েন্ট তত বেশি হবে, কিন্তু ওই জিনিসটাকে সিরিজে যতগুলো ম্যাচ হয় সেটা দিয়ে ডিভাইড করা হয় এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু পয়েন্টটা সাজানো হয়। এখন দুটো দলের পয়েন্ট যখন সমান হয় তখন উইনিং পার্সেন্টেজটাও আসলে চিন্তা করা হয়, কারণ বাংলাদেশ 2 টেস্টের সিরিজ খেলছে, ইংল্যান্ড 5 টেস্টের সিরিজ খেলছে। তো সেক্ষেত্রে শুধু পয়েন্ট না, উইনিং পার্সেন্টেজটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং পয়েন্টটাকে যেহেতু ওই 5 দিয়ে, মানে বাংলাদেশ 2টা টেস্ট খেলছে, তো বাংলাদেশ 2টা টেস্টের পয়েন্টটাকে ওই 2 দিয়ে ভাগ করা হচ্ছে এবং ইংল্যান্ডের 5 টেস্টের সিরিজটাকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তো পয়েন্টটাকেও একটা সমপর্যায়ে আসলে নিয়ে আনা হচ্ছে। এখানে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল, সেখানে বাংলাদেশের অবস্থান 4-এ, 6টার মধ্যে 3টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ডের অবস্থানও একই, তবে বাংলাদেশের হচ্ছে কিছু পয়েন্ট কাটা গিয়েছে সবশেষ যে স্লো ওভারের কারণে। এজন্যই হচ্ছে বাংলাদেশের অবস্থান 4-এ, তাদের প্রায় জয়ের শতাংশের হার 45, আর নিউজিল্যান্ডের খুব সম্ভবত সেখানে 50, যেহেতু 6-এর মধ্যে 3টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ হেরেছে। এখন উইনিং পার্সেন্টেজ যেটা আমরা একেবারে শেষ ঘরটাতে দেখি, সেখানে সম্ভবত বাংলাদেশের 45 এবং নিউজিল্যান্ডের 45.83। আবু এবিএস রিপন, তিনি বলছেন, এখন কি আমাদের ঘরের মাঠে আবারও সেই স্পিন সহায়ক উইকেট বানিয়ে খেলা হবে, হলেও সেটা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে কতটা কাজে দেবে? এখানে আসলে এক একজনের মত এক এক রকম। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি যখন আপনার দেশের মাটিতে খেলবেন, আপনার দেশের মাটির অ্যাডভান্টেজটা আপনাকে নিতে হবে। সেটা ভারতও নেয়, ভারতেও টেস্ট ম্যাচ, ভারতেই তো আমরা খেলতে যাব, টেস্ট ম্যাচ 3 দিনে শেষ হয়ে যায়। বা অস্ট্রেলিয়া পার্থে যখন খেলে পুরোপুরি পেস বান্ধব উইকেটে খেলে। বা ইংল্যান্ড, তারা হরহামেশা তাদের নামি 2টা স্পিনারের নাম যদি আমরা বলতে পারি, গ্রাহাম সমানের নাম আসবে সবার ওপরে, হ্যাঁ, জ্যাক লিচ তাদের টপ স্পিনার, বা শোয়েব বাশির তাদের টপ স্পিনার। তো এখন যেই দেশ তাদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই কিন্তু উইকেট বানিয়ে থাকে। এখন আপনি পেস ফ্রেন্ডলি উইকেটে যদি দিনে খেলা শেষ হয়, সেটার খুব বেশি সমালোচনা কি আসলে হয় কিনা, স্পোর্টিং উইকেট বলতে আপনি আসলে কি বলছেন, সেটা একটা বড় বিষয়। হ্যাঁ, এখন আপনি T20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, তার আগে আপনি ঘরের মাটিতে একেবারে স্পিন নির্ভর উইকেটে খেললেন, যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটার আপনি সমালোচনা করতে পারেন। আপনি একটা টেস্ট ম্যাচ যেটা ঘরের মাটিতে আপনি খেলছেন, সেটার হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনি স্পিনিং উইকেট বানালে আমি পার্সোনালি খুব বেশি দোষের কিছু দেখি। আমার ক্ষেত্রে মতটা অনেকটা একই রকম। আর আমরা টেস্ট বছরে কয়টাই বা খেলি, আপনি যদি এগুলো যদি শেখার জন্য না জিতেন, আগে তো আমার মনে হচ্ছে জিততে হবে, তারপর শিখতে হবে। যদি অনেকে ধারণা ভিন্ন রকম হতে পারে, পয়েন্ট টেবিলে আচ্ছা ওয়ানডে বা টি20 সিরিজের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা রেগুলার খেলছে, তারা এখনো স্পিন নির্ভর উইকেটে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলে। আপনি যেটা করতে পারেন, আপনি যখন আফগানিস্তানের সাথে খেলবেন, ভারতের সাথে খেলবেন, বা পাকিস্তানের সাথে খেলবেন, বা শ্রীলঙ্কার সাথে খেলবেন, উপমহাদেশের দলগুলোর সাথে খেলবেন, যারা স্পিনে ব্যাটিংটা ভালো করে, যাদের স্পিনের শক্তিমত্তা হয়তো বাংলাদেশের সমান বা বেশি, তখন আপনি স্পোর্টিং উইকেটে খেলতে পারেন। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেললে আপনাকে ঘরের মাটিতে স্পিন নির্ভর উইকেটেই আসলে খেলতে হবে, এর বাইরে যাওয়ার খুব বেশি কিছু নাই। এবং আরেকটা জিনিস একটু মনে করে দিতে চাই, বাংলাদেশে টেস্ট ভেন্যু আছে কয়টা? 2টা।
সর্বোচ্চ 3টা, সিলেট যদি আপনি এখন অ্যাড করেন 3টা। ভারত যেটা করে, ভারতের যেহেতু স্পিন নির্ভর উইকেটে তারা টেস্টগুলো খেলে, আপনি দেখবেন না ভারতকে খুব বেশি ম্যাচ ইয়েতে খেলতে, ইডেন গার্ডেন্সে খেলতে, যেখানে পেসাররা এখন ডমিনেট করে, একসময় স্পিনাররা ডমিনেট করতো, বা একেবারে ওপরের দিকে যেখানে খুব বেশি বরফ পড়ে, ওই ভেলুটা ধর্মশালাতে খুব বেশি টেস্ট কিন্তু তারা খেলে না। তো ভারতের আবহাওয়ার কারণে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আবহাওয়ার কারণে তারা পেস বান্ধব উইকেটও তাদের দেশে আছে, যেটা ধর্মশালাতে আছে বা ইডেন গার্ডেন্স আছে। বাংলাদেশের ভেন্যু তো 2-3টা, এবং এখানে এত ছোট একটা জায়গা, খুব বেশি অদল বদল কিন্তু আপনি মাটিতে করতে পারবেন না, সেটাও একটা ডিফারেন্স নিয়ে আসে। আচ্ছা, আমি সৌরভ গাঙ্গুলির একটা কোট খুব মনে পড়লো, মানে তিনি বলছিলেন যে ঘরের মাটিতে যখন খেলা হতো পুরো দিন নিয়ে তিনি নাকি কোনো চিন্তাই করতেন না, দরকার একটা প্রান্তে হরভজন সিং 45 ওভার করে দিবে, আরেকটা প্রান্তে অনিল কুম্বলে 45 ওভার করে দিবে, এই ছিল অবস্থা। পরের কমেন্টটা এমডি পারভেজ, মিরাজ যেভাবে ব্যাটিং করে তাতে কি তাকে আরেকটু উপরে ব্যাটিং করানোর সময় এখনো হয়েছে বলে মনে করেন আপনারা? না, হাত জোর করি আমি, একজন পারফেক্ট অলরাউন্ডার হতে পারবেন তিনি না। আপাতত যেহেতু সাকিব মুশফিক এখন অবসর নেননি, তার উপরে ওঠানোর, অন্তত টেস্টে ওঠানোর কোনো মানে, একটা মানুষ যেই জায়গাটাতে পারফর্ম করছেন 8 নম্বরে তাকে সেই জায়গাতেই রাখা উচিত। এখন যেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা মোটামুটি সেটেল, এবং মিরাজকে আপনি খেলাচ্ছেন একজন অলরাউন্ডার হিসাবে ব্যাটিং ডেপথ বাড়াতে, লিটনদার সাথে পারফর্ম করছেন, মিরাজ আটে পারফর্ম করছেন, তাদেরকে নিয়ে টানা হেঁচড়া কেন? সেটার ফল যে ভালো হয়নি সেটা 2023 বিশ্বকাপে আমরা দেখেছি। আর মিরাজকে এমন কোনো পজিশন নাই যেখানে ট্রাই করা হয়নি, সেটা ওয়ানডে বা টি20তে খুব বেশি হয়েছে, টেস্টে অন্তত সেটা না করা হোক, সেটাই আসলে চাওয়া। পরের কমেন্টটা নাবিল কেসার, পরের কমেন্টটা এস এম ফারুক হোসেন, সাকিবের অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় কিনা? পারফরমেন্স কিন্তু পড়তির দিকে, বাকি পাণ্ডবদের মতো তাকেও না আবার অপমান করে বের করে দেওয়া হয়। কি কমেন্ট করবো? আচ্ছা, রিপ্লাই হচ্ছে, আমার অন্তত মনে হয় সাকিবের অবসরের সিদ্ধান্ত তার উপরেই ছেড়ে দেওয়া উচিত, তার অবসরের সিদ্ধান্ত তার নেওয়ার অধিকার রয়েছে। এবং আমরা অফেয়ারে কথা বলছিলাম যে বাংলাদেশ টেস্ট জিতেছে, সেখানে সাকিবের অবদান নাই এমন ঘটনা খুব কম ঘটেছে, এবং এই সিরিজটাতে সাকিব কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। নেতৃত্ব বলতে ক্যাপ্টেন্সি বলছি না, সামনে থেকে লিড দেওয়া বলতে। তবে সাকিবের পরিসংখ্যান দেখিয়ে আপনি সাকিবকে জাজ করতে পারবেন না। প্রথম টেস্টে আমার মনে আছে, শেষ দিনে যখন পাকিস্তান কলাপস করেছে, সাকিব 3টা উইকেট পেয়েছিলেন, মিরাজ 4টা উইকেট পেয়েছিলেন। ওই পিচে স্পিনারদের খুব বেশি রোল থাকবে এমনটা কিন্তু আমরা বুঝতে পারিনি। সাকিবই কিন্তু জাজ করেছেন যে ওই জায়গাতে স্পিনারদের রোল আছে, সাকিবই কিন্তু উইকেট নিয়ে দেখিয়েছিলেন। সাকিবই মনে আছে লাঞ্চের সময় যখন বেরোচ্ছিলেন, মিরাজকে উইকেটে নিয়ে গিয়ে দেখাচ্ছিলেন যে কোন জায়গাটায় বল করলে বলটা টার্ন করছে, কোন জায়গায় বল করলে হয়তো উইকেটটা বেশি আসছে, তার নামের পাশে রান কত, তার নামের পাশে উইকেট কত, সেটাই হয়তো আপনি পরিসংখ্যানে দেখেন। তবে একটা দলে সাকিবের ইম্প্যাক্ট কতটা, বাংলাদেশ দলে তিনি কিভাবে ইয়াংস্টারদের গাইড করেন বা অন্য বোলারদের গাইড করেন, ব্যাটসম্যানদের গাইড করেন, সেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, সেটাও আপনাকে কিন্তু কনসিডার করতে হবে। প্রিয় দর্শক, এসব কথা রিফাত আমিল বলেননি, বলেছেন নাবিল কেসার। ওকে, লাস্ট কমেন্ট তাসিন মাহবুব, বাংলাদেশ ইতিহাস করে দেখালো পাকিস্তানের বিপক্ষে এবার পালা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও কি একই টেস্টের স্কোয়াড নিয়ে খেলবে, নাকি কোনো পরিবর্তন দেখেন স্কোয়াডে? পরিবর্তন আসবে, সাধারণত উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না, এখানে কম্বিনেশনের কথা হচ্ছে না, স্কোয়াডের কথা হচ্ছে। আমরা যে 11 জনকে নিয়ে খেলেছি প্রথম টেস্টটা বা দ্বিতীয় টেস্টটা, তাদের সবাই ভারতের বিপক্ষে থাকবে মোটামুটি নিশ্চিত। কিন্তু ভারতের বিপক্ষে আপনি কি এই 16 জনকে নিয়ে যেতে চান বা এই 15 জনকে নিয়ে যেতে চান, সেখানে একটু কনফিউশন আছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যদি আপনি দেখেন, জয় ইনজুরিতে ছিলেন, যেই বাকি 7 জন ব্যাটসম্যান খেলেছেন, মিরাজ সহ 8 জন, তাদের কোনো ব্যাকআপ ছিলেন না। তো অন্তত ব্যাটিংয়ে একজন এক্সট্রা ব্যাকআপের দরকার আছে বলে আমি মনে করি। এবং পেস ডিপার্টমেন্ট 5-6 জনকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে, 5 থেকে 6 জন পেসার ভারতে আসলে প্রয়োজন পড়বে কিনা, খেলা চেন্নাই এবং ইবাদত ফিট হয়ে উঠছেন, এবং এই 6 জনই থাকবেন কিনা, কারণ ভারতে আপনি হয়তো যে 4 জন বা 3 জন পেসারের প্রয়োজন পড়বে না। ভারত হয়তো ওই স্পিন নির্ভর উইকেটেই বাংলাদেশের সাথে খেলতে চাইবে, তারা যেই ফরম্যাটটা পালন করে থাকে, এবং চেন্নাইয়ের উইকেট তো পুরোপুরি স্পিন নির্ভর, সেখানে হয়তো আপনি এতজন পেসার খেলাবেন না, সে কারণে স্পিনটা আমরা আর একটু বেশি দেখতে পারবো। সেক্ষেত্রে হয়তো তাইজুল একাদশে ঢুকবেন, সেক্ষেত্রে হয়তো একজন পেসার একাদশে থেকে কমে আসবে, তো একাদশেও বদল আসবে, স্কোয়াডেও বদল আসবে, কারণ কিছু ব্যাকআপের চিন্তাভাবনা করেই বাংলাদেশকে ভারতে যেতে হবে। কারণ পাকিস্তানের উইকেটের সাথে ভারতের উইকেটের পার্থক্য আছে, এবং পাকিস্তানের স্ট্র্যাটেজির সাথে ভারতের স্ট্র্যাটেজির অনেক বেশি পার্থক্য আছে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.